রুদ্রাক্ষ এই কথাটার সোজা বাংলা মানে হচ্ছে মহাদেবের চোখের থেকে যার সৃষ্টি। মহাদেবের চোখের একটি জলকণা, মানে একটি ফোঁটা চোখের জল, সেখান থেকে রুদ্রাক্ষের জন্ম। রুদ্রাক্ষের মধ্যে আধ্যাত্মিকতা, রুদ্রাক্ষ ধারণ করলে আধ্যাত্মিক জীবন বা চাওয়া পাওয়ার যে বিষয়গুলো থাকে, এটা কি বিজ্ঞান ভিত্তিক নাকি শুধুই বিশ্বাস? একমুখী থেকে নমুখী পর্যন্ত রুদ্রাক্ষ বিভিন্ন গ্রহের সঙ্গে কানেক্টেড এবং গ্রহের প্রতিকার হিসেবে তার ব্যবহার করা যেতে পারে। রুদ্রাক্ষ ধারণ করা কণ্ঠে হচ্ছে শ্রেষ্ঠ, তবে রুদ্রাক্ষ বাহুতেও ধারণ করা যায়। ইভেন শাস্ত্রে এমন ব্যবস্থা আছে রুদ্রাক্ষ শিখায় ধারণ করা যায়। পড়াশোনার জন্যে 4মুখী এবং 6মুখী রুদ্রাক্ষ একসঙ্গে ধারণ করে, এতে কিন্তু খুব ভালো কাজ হয়। নারী এবং পুরুষের ক্ষেত্রে রুদ্রাক্ষ কি এক নাকি এটা আলাদা হয়? রুদ্রাক্ষ কি সবাই পড়তে পারে নাকি এর মধ্যে কিছু নিষেধ থাকে? রুদ্রাক্ষকে যদি ধারণ না করে বাড়িতে রেখে দেওয়া, এটা কি শুভ? কিন্তু রুদ্রাক্ষ আসল আর নকল এটা চিনব কি করে? নমস্কার, মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টে আমরা আলোচনা করব খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে, রুদ্রাক্ষ নিয়ে। আচ্ছা, রুদ্রাক্ষ কি? রুদ্রাক্ষের সঙ্গে মহাদেবের কি যোগাযোগ? রুদ্রাক্ষের যে রুদ্রাক্ষ নিয়ে জপ করা বা রুদ্রাক্ষ কত রকমের হয়? রুদ্রাক্ষ ধারণ করলে আমাদের জীবনে কি সত্যিই কোনো পরিবর্তন ঘটে? আধ্যাত্মিক জীবনের পথে আমাদের কি উত্তরণ হয়? এই সমস্ত কিছু নিয়ে আজকের পডকাস্টটা আমি সাজিয়েছি, আর এটা বলার জন্য যাকে নিয়ে এসেছি তাকে শুনতে আপনারা বারে বারে চেয়েছেন, এবং মহাদেব সংক্রান্ত যে এপিসোডগুলো আমরা করেছি সেখানেও তিনি বারে বারে বলেছেন। আসুন আরো একবার তার কথা শুনি। স্বাগত জানাই ব্রহ্মানন্দজিকে। কেমন আছেন? নমস্কার। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে রুদ্রাক্ষ নিয়ে আমাদের কনসেপশনগুলো কি ঠিক? মানে সেটা আমি আপনার থেকে একটু বুঝে নিতে চাইবো যে রুদ্রাক্ষ আসলে কি? রুদ্রাক্ষের সঙ্গে শিবের কি কোনো সম্পর্ক রয়েছে? দেখুন, রুদ্রাক্ষ এই কথাটার সোজা বাংলা মানে হচ্ছে মহাদেবের চোখের থেকে যার সৃষ্টি। তো সেই জন্য এটি যেহেতু রুদ্রাক্ষ, তাহলে এর তো আধ্যাত্মিক গুরুত্ব আছেই। শিবাংশ সম্ভূত জিনিস, তার আধ্যাত্মিক গুরুত্ব আছে। এবার বটানিক্যালি এটা কিন্তু জলপাই জাতীয় একটি গাছ। আচ্ছা। হ্যাঁ, এর কাঁচা ফলটা আমি খেয়েও দেখেছি। একদম জলপাইয়ের মতো টেস্টি না, কিন্তু খাওয়া যায়। আচ্ছা। হ্যাঁ, এটা আমি খেয়েও দেখেছি। তো এটা কি আমাদের এখানে হয়? হ্যাঁ হ্যাঁ, এখানে হয়, কিন্তু আসলে পার্বত্য অঞ্চলেই রুদ্রাক্ষ ভালো হয়। আচ্ছা। যেরকম হরিদ্বারের সমতলেও রুদ্রাক্ষের গাছ আছে, কিন্তু পার্বত্য অঞ্চলেই রুদ্রাক্ষ ভালো হয়। আবার ইন্দোনেশিয়াতেও কিন্তু রুদ্রাক্ষের প্রচুর চাষ হয়। ইন্দোনেশিয়া? হ্যাঁ, একদম চাষ হয় ওখানে। প্র্যাকটিক্যালি আমরা যে রুদ্রাক্ষগুলো পাই না, তার বেশিরভাগই ইন্দোনেশিয়া থেকেই আসে। নেপালি রুদ্রাক্ষ বলা হয়। নেপাল দেশের রুদ্রাক্ষ বলে তো কিছু হয় না, আসলে হিমালয়ান রুদ্রাক্ষ। তো এবার সেইটা কিন্তু আমরা পরিমাণে কম পাই, সবচেয়ে বেশি পাওয়া যায় কিন্তু ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ, মানে যেগুলো আমরা মেনলি পাই। এবং শাস্ত্রীয় পরিভাষায় ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষগুলো রুদ্রাক্ষ নয়, ওগুলো ভদ্রাক্ষ। আর হিমালয় সম্ভূত রুদ্রাক্ষই রুদ্রাক্ষ। যেমন এটা আরেকটা জিনিস বলি, যে সুবর্ণমুখী শিলা, যেটা আসলে পাইরাইট। এবার এখন পাইরাইটের ভীষণ প্রচলন হয়েছে, কিন্তু একটা সময় ভারতে সামান্য কিছু পাইরাইট পাওয়া যেত, যেটা সুবর্ণমুখী শিলা বলে দেবী শক্তির প্রতীক হিসেবে পুজো করার বিধান আছে। কিন্তু এখন পাইরাইট কোথা থেকে আসছে? পাইরাইট মেনলি পেরু এইসব জায়গা থেকে আসছে। তো এই রকমই অধিকাংশ লট রুদ্রাক্ষ ইন্দোনেশিয়া থেকে আসছে। কিন্তু মানে রুদ্রাক্ষ আর আধ্যাত্মিকতা, রুদ্রাক্ষের মধ্যে আধ্যাত্মিকতা, রুদ্রাক্ষ ধারণ করলে আধ্যাত্মিক জীবন বা চাওয়া পাওয়ার যে বিষয়গুলো থাকে, এটা কি বিজ্ঞান ভিত্তিক নাকি শুধুই বিশ্বাস? রুদ্রাক্ষের মেডিসিনাল প্রপার্টি আছে, এটা বিজ্ঞান ভিত্তিক।
রুদ্রাক্ষ আয়ুর্বেদ শাস্ত্রে তার ব্যবহার আছে। রুদ্রাক্ষ ঘষে মানে ঘৃষ্ট, রুদ্রাক্ষ চন্দন পাটার মতো ঘষে বিভিন্ন অনুপানের সঙ্গে খাওয়ানোর ব্যবস্থা আছে। আচ্ছা, রুদ্রাক্ষ ভিজিয়ে তার রসটারও এরকম ব্যবস্থা আছে। এগুলো বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থা। আয়ুর্বেদ তো এখন একদম প্রমাণিত শাস্ত্র। আর আধ্যাত্মিক কথাটা তো আর বৈজ্ঞানিক হয় না, মানে আধ্যাত্মিকতা, হ্যাঁ, অনুভব, আমি বলবো বরং অনুভব। বিশ্বাস তো অন্ধবিশ্বাসও হতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আধ্যাত্মিকতা নয়। তো এই যে যেহেতু রুদ্রাংশ, তো রুদ্রাংশ যখন রুদ্র সম্ভূত, তখন তার তো প্রচণ্ড আধ্যাত্মিক গুরুত্ব থাকবে। আচ্ছা, রুদ্র হচ্ছেন লয়ের দেবতা, তাহলে রুদ্রাক্ষ সবার আগে কলমশ বিনাশ করে, কলুষ হরণ করে, পিউরিফাই করে, হ্যাঁ, পাপ হরণ করে, কলুষ হরণ করে, কলমশ বিনাশ করে, এবং রুদ্রাক্ষ পুণ্য, আধ্যাত্মিকতা, সত্য এটাকে জাগ্রত করে। তারপরে এর মধ্যে মহাদেবের কোনো আশীর্বাদ রয়েছে? অবশ্যই সৃষ্টি আশীর্বাদ মানে কি, মহাদেবের পাওয়ার এর মধ্যে রয়েছে রুদ্রাক্ষের মধ্যে। সেই জন্যই রুদ্রাক্ষের জপ আধ্যাত্মিক ক্ষেত্রে ভীষণ, রুদ্রাক্ষমালায় জপ করা হয়, ভীষণ গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ক্ষেত্রে। শাস্ত্র অনুযায়ী রুদ্রাক্ষের জন্ম কিভাবে হয়েছিল? রুদ্রাক্ষ মহাদেবের অক্ষি সম্ভূত, অর্থাৎ মহাদেবের চোখের একটি জলকণা, মানে একটি ফোঁটা চোখের জল, সেখান থেকে রুদ্রাক্ষের জন্ম। সেই জন্যেই রুদ্রাক্ষ নামটাই এসেছে, মহাদেবের রুদ্রের অক্ষি থেকে জাত, সেই জন্যে সেটি রুদ্রাক্ষ। আমাদের জীবনে বলা হয় রুদ্রাক্ষ ধারণ করলে সেটা খুব ভালো, কিন্তু রুদ্রাক্ষ কি ধারণ করব, কোনটা ধারণ করব, কে কতটা ধারণ করব, এটারও একটা পরিমাপ আছে কি? এর পরিমাপ না, প্র্যাকটিক্যালি কোনটা কে ধারণ করবে তার একটি বিশেষ ব্যবস্থা আছে। রুদ্রাক্ষগুলো, এক একটা রুদ্রাক্ষ এক একটা গ্রহের সঙ্গে কানেক্টেড। একমুখী থেকে নমুখী পর্যন্ত রুদ্রাক্ষ বিভিন্ন গ্রহের সঙ্গে কানেক্টেড, এবং গ্রহের প্রতিকার হিসেবে তার ব্যবহার করা যেতে পারে। আবার 10মুখী থেকে 21মুখী পর্যন্ত রুদ্রাক্ষ, তার আবার নির্দিষ্ট কিছু এনার্জি আছে যে কারণে তার ব্যবহার হয়। গণেশ রুদ্রাক্ষ, তার একটি নির্দিষ্ট ব্যবহার আছে। গৌরী শঙ্কর রুদ্রাক্ষ, তার একটি নির্দিষ্ট ব্যবহার আছে। ত্রিজ্যুতি রুদ্রাক্ষ, তার একটি নির্দিষ্ট ব্যবহার আছে। এর প্রত্যেকটার নির্দিষ্ট ব্যবহার আছে। সেটা দেখে সেটা বিচার করে এই বিষয়ে যিনি অভিজ্ঞ, সেই তার সাহায্য নিয়ে করা উচিত। কিন্তু যেহেতু শিবের অংশ, শিবের অশ্রুধারা বা অশ্রুর একটি কণা আপনি বলছেন, তার মানে একটা মানুষ যখন এই রুদ্রাক্ষ ধারণ করবে বা কে কোনটা করবে তার তো একটা রকম ভেদ আছে, সেটা যদি আপনি একটু বলেন। দেখুন, একমুখী থেকে পরপর বলি। একমুখী রুদ্রাক্ষ, এটাকে বলা হয়েছে এটি সূর্য গ্রহের সঙ্গে কানেক্টেড। তার মানে যদি কারোর জন্মছকে রবি গ্রহটির সঙ্গে জড়িত কোনো অসুবিধা থাকে, তার প্রতিকারের জন্য তিনি একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। মানে রবি নিচস্থ যাদের, রবির সঙ্গে নানা রকম প্রবলেম হতে পারে, এটা একজন অ্যাস্ট্রোলজার বুঝবেন। নানা রকম মানে সান রিলেটেড প্রবলেম ইন ন্যাটাল চার্ট, তার রেমিডিতে একমুখী রুদ্রাক্ষ ব্যবহার হতে পারে। এর সঙ্গে কারোর যদি এনার্জি লেভেলের প্রবলেম থাকে, তাহলে তিনি একমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। কেউ যদি আধ্যাত্মিক উন্নতি চান, তাহলে তিনি একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এবার এই একমুখী রুদ্রাক্ষের দুটি ভ্যারাইটি পাওয়া যায়। একটি হলো অর্ধচন্দ্রাকার বা কাজুদানা যাকে বলে, আরেকটি হলো গোল। যতদূর পর্যন্ত আমি জানি বা শুনেছি, যে গোল একমুখী রুদ্রাক্ষ একমাত্র নেপালে হয়, এবং তা বেশিরভাগ পশুপতিনাথজির মন্দিরের ভল্টে জমা করার ব্যবস্থা ওদের দেশে।
সেই জন্যে সেটা বাইরে তার অ্যাভেলেবিলিটি খুব কম, প্রায় নগণ্য। যে কাজুদানা রুদ্রাক্ষ একমুখী পাওয়া যায় তার মধ্যে বেশিরভাগটি ইন্দোনেশিয়া থেকে আসে, বেশিরভাগ পরিমাণ। এবার এই যে একমুখী রুদ্রাক্ষ, এই একমুখী রুদ্রাক্ষ যদি কেউ ধারণ করতে চান তাহলে তাকে এটি কোনো অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে শোধন করিয়ে আনতে হবে, অথবা নিজে শোধন করার ব্যবস্থা করতে হবে, এবং তাকে পিউরিফাই এবং এনার্জাইজড করেই তাকে ধারণ করতে হবে। শোধন মানে কোনো সাধকই করবেন সেটা, নাকি কোনো না, এর কোনো পুরোহিত করবেন যিনি জানেন, অথবা নিজেও করা যেতে পারে, সেটা আমি বলি। প্রথম কথা হচ্ছে, সম্ভব হলে পঞ্চগব্য অর্থাৎ দুধ, দই, ঘি, গোমূত্র এবং গোময়, সেটা সম্ভব না হলে দুধ, দই, ঘি, মধু এবং চিনি, পঞ্চামৃত, সেটা একান্ত সম্ভব না হলে কাঁচা দুধ, গোদুগ্ধ, তা দ্বারা প্রথমে একে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে শুদ্ধ গঙ্গাজল অথবা কোনো শুদ্ধ জল, তা দ্বারা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে তাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিতে হবে, এবং সম্ভব হলে এতে কোনো গন্ধদ্রব্য অর্পণ করতে হবে, ভালো চন্দন অথবা কোনো সুগন্ধি আতর, কিন্তু অ্যালকোহল বেসড কোনো সেন্ট নয়। যে গন্ধদ্রব্য হাতে ধরলে খানিকক্ষণ বাদে ঠান্ডা ঠান্ডা লাগে এরম কোনো জিনিস ব্যবহার করা যাবে না, কারণ তার বেসে স্পিরিট বা অ্যালকোহল আছে। যেটা ব্যবহার করতে হবে অয়েল বেসড আতর অথবা আমাদের পরিষ্কার চন্দন বেটে একদম চন্দন। গন্ধদ্রব্য অর্পণ করতে হবে। গন্ধদ্রব্য অর্পণ করে এই রুদ্রাক্ষের ওপরে, যেহেতু এটি রুদ্রাংশ, ফলে কিছু সামান্য আতপ চাল এবং ফুল নমঃ শিবায় মন্ত্রে প্রথমে রুদ্রাক্ষকে পূজা করতে হবে, এবং রুদ্রাক্ষের ওপরে 28 বার বা 108 বার নমঃ শিবায় জপ করতে হবে। তারপরে যেহেতু একমুখী রুদ্রাক্ষটি রবির অংশ, তাহলে এর ওপরে সূর্যায় নমঃ এই মন্ত্রটিও 28 বার বা 108 বার জপ করতে হবে। এটি করলে এই রুদ্রাক্ষটি এবার পরিশোধিত এবং শক্তি সমন্বিত হলো। এরপরে একে ধারণ করতে হবে। তার মানে একটা শোধন না করে ব্যবহার করার কোনো না, পরিশোধন এবং তার মধ্যে শক্তি সঞ্চার, এটা করা খুব জরুরি। আপনি এনার্জির কথা বলছিলেন, তার মানে রুদ্রাক্ষ তো নেগেটিভ এনার্জিও কাটিয়ে দেয়? অবশ্যই, খুব ভালোভাবে কাটিয়ে দেয়। মানে সেটা কি কোনো ব্যক্তির ওপর নেগেটিভ এনার্জি, মানে ধরুন কারুর বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে, বা এটাও হতে পারে যে সে বুঝতে পারছে যে সে যেটাই করতে যাচ্ছে সেটা হচ্ছে না, সাফল্য পাচ্ছে না, তার মানে নেগেটিভ হচ্ছে জিনিসটা, এই নেগেটিভ এনার্জি কাটাতেও কি রুদ্রাক্ষ কার্যকরী? এই সমস্ত ঘটনাগুলোর ক্ষেত্রে আমি যেটাতে সবচেয়ে পছন্দ করি সেটা হচ্ছে খুব ভালোভাবে তার ন্যাটাল চার্ট অ্যানালিসিস করে তার রুট কজটা খুঁজে বার করা, যে কি কারণে তার এই বাধা বিপত্তিগুলো হচ্ছে, এবং যে কারণে বাধা বিপত্তিগুলো হচ্ছে সেই প্ল্যানেট রিলেটেড রুদ্রাক্ষ ধারণ করলে তিনি অবশ্যই ফল পাবেন। ফল পাওয়া যায় নিশ্চয়ই। একমুখীর পর তার মানে দুমুখী রুদ্রাক্ষ আছে। দুমুখী রুদ্রাক্ষ তাকে আমরা ধরে নিই যে এটি চন্দ্রের সঙ্গে কানেক্টেড। আবার দুমুখী রুদ্রাক্ষ ভীষণভাবে ইমোশনাল ব্যালেন্সকে কন্ট্রোল করে, কারণ এখানে ওই যে মুখ সমানভাবে দুটি মুখ ইমোশনাল ব্যালেন্সকে কন্ট্রোল করে। যদি কারোর এই সম্বন্ধীয় কোনো প্রবলেম থাকে তাহলে তিনি দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যদি কারো ন্যাটাল চার্টে মুন রিলেটেড কোনো প্রবলেম থাকে তাহলে তিনি ধারণ করতে পারেন। যদি কারো ন্যাটাল চার্টে বা শারীরিকভাবে শারীরবৃত্তীয়ভাবে জল বা তরল সম্বন্ধিত কোনো অসুবিধা শরীরে থাকে তাহলেও তিনি কিন্তু দুমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন, কারণ চন্দ্র গ্রহটি জলতত্ত্বকে বোঝায়, দর্শায়। এবার যখন আমি দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করব তখন দ্বিমুখী রুদ্রাক্ষকে ধারণ করতে গেলে সাদা সুতোয় অথবা রূপোয় বাঁধিয়ে ধারণ করা বেস্ট। এই দুমুখী রুদ্রাক্ষ শোধন করতে গেলে আমাকে একইভাবে একে প্রথমে পঞ্চগব্য অথবা পঞ্চামৃত অথবা গোদুগ্ধে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।
তারপরে গঙ্গা জল অথবা শুদ্ধ জলে ধুয়ে তারপরে পরিষ্কার করে গন্ধদ্রব্য আদি অর্পণ করে সাদা ফুল দিয়ে আমি একে পুজো করব। আচ্ছা। এর উপরে আমি যেহেতু এটি দুমুখী, ফলে এর উপরে আমি নমঃ শিবায় এই মন্ত্র তো পুজো করবই, তার সঙ্গে পার্বতী পরমেশ্বরায় নমঃ এই মন্ত্রে আমি এর উপরে পুজো করব। এবং চন্দ্রায় নমঃ অথবা সোমায় নমঃ এই মন্ত্রে রুদ্রাক্ষকে, দ্বিমুখী রুদ্রাক্ষকে পূজা করে এবং এই মন্ত্র 28 বার, শুধু জপ করব। হ্যাঁ 28 বার বা 108 বার রুদ্রাক্ষের ওপরে জপ করতে হবে, অর্থাৎ রুদ্রাক্ষের ওপরে হাত স্পর্শ করে জপ করতে হবে, তবে এর শোধন হবে, তবে এর শোধন এবং শক্তি সঞ্চার হবে। হ্যাঁ। তারপরে ধারণ। রুদ্রাক্ষ ধারণ করার জন্য আমি দেখেছি হাতেও অনেকে পরে, অনেকে গলায় পরে, কোনটা সব থেকে ভালো? দেখুন, শাস্ত্র বলেছে রুদ্রাক্ষ ধারণ করা কণ্ঠে হচ্ছে শ্রেষ্ঠ, তবে রুদ্রাক্ষ বাহুতেও ধারণ করা যায়। ইভেন শাস্ত্রে এমন ব্যবস্থা আছে রুদ্রাক্ষ শিখায় ধারণ করা যায়। এবার এখন তো কেউ আমরা শিখা রাখে না, ফলে আর ওটা ধারণ করা যাবেও না, কিন্তু আমি এটা বললাম যে শিখাতেও রুদ্রাক্ষ ধারণের শাস্ত্রীয় ব্যবস্থা আছে। তবে বর্তমানে যেটা করতে হবে, আমি বলবো যে গলায় ধারণ করা কিন্তু বেস্ট, তাকে কণ্ঠলগ্ন অথবা হৃদ লগ্ন করে রাখা। এক্ষেত্রে একটা বিষয় আমার মনে হয়, যাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে অপারেশন থিয়েটারে যাওয়ার, তারা তখন খুলতে হবে না। আমি বলছি যে আমি দেখেছি অনেক বড় বড় ডাক্তার, এই শহরের অনেক নামকরা ডাক্তার বা বাইরেও অনেক বড় ডাক্তার, তারা কিন্তু রুদ্রাক্ষ পরে থাকেন। সেটা পরে থাকে, দেখেছি যে চান্টিং কিছু করছেন, মন্ত্রোচ্চারণ করছেন, জপ করছেন, তারপরে অপারেশন করেন। কারণ রুদ্রাক্ষ এমন একটি বস্তু যে তা যেহেতু দেবাংশ সম্ভূত এবং তার উপরে দেবমন্ত্রের জপ করলে তা তো আরো অ্যাক্টিভ হয়, ফলে সেই এনার্জির ফ্লো আমার মধ্যে আরো তাড়াতাড়ি, কনফিডেন্সও বাড়ায় একদম। তার মানে দুইমুখ বা দুমুখ যে রুদ্রাক্ষ, এর পরের যে ধাপ সেটা নিশ্চয়ই তৃতীয় তিনমুখ আর কি। তিনমুখী রুদ্রাক্ষ মঙ্গল গ্রহের সঙ্গে কানেক্টেড। তাহলে কারোর যদি ন্যাটাল চার্টে অর্থাৎ কুষ্ঠিতে মঙ্গল গ্রহ সম্বন্ধীয় কোনো প্রবলেম থাকে, তাহলে তিনি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। মানে যারা মাঙ্গলিক হবে তারাও, মাঙ্গলিক ব্যক্তিরা ধারণ করতে পারেন। মঙ্গল যদি কোনোভাবে অষ্টমের সঙ্গে খুব ব্যাডলি কানেক্টেড হয়, যেহেতু মঙ্গল থেকে আমরা কাটা, ছেঁড়া, অ্যাক্সিডেন্ট, রক্তপাত এসবেরও বিচার করি, তার জন্য দুর্ঘটনা, অপারেশনও, এবার তার জন্য ধারণ করতে পারেন। আবার মঙ্গল থেকে ভালো বিচারও হয়, কর্মের উদ্যম, মঙ্গল থেকেই পুলিশের চাকরি, সেনাবাহিনীর চাকরি, সব কিছুর বিচার করা হয়। তো যদি মঙ্গল রিলেটেড কোনো প্রবলেম থাকে, জ্যোতিষী বলেন, তাহলে তিনি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস হয়, তিনমুখীকে বলা হয় তিনমুখী রুদ্রাক্ষ পাস্ট কার্মিক বার্ডেন, এটা কিছুটা রিমুভ করে। কার্মিক বার্ডেন কি? কার্মিক বার্ডেন বলতে বলবো যে কর্মফল তো আমাদের উপরে সবসময় চেপে বসে আছে। এবার যদি কোনো কর্মফল এমন থাকে যা আমাকে কিছুটা বার্ডেন হয়ে আছে আমার উপরে, কোনো আগের ফল যেটা বার্ডেন হয়ে আছে আমার উপরে, তিনমুখী রুদ্রাক্ষ যেহেতু মঙ্গল এবং সেই সঙ্গে তিনমুখী রুদ্রাক্ষ অগ্নিতত্ত্বের সঙ্গে কানেক্টেড, ফলে এই সমস্ত কিছু কার্মিক বার্ডেনকে বার্ন করে দিতে সাহায্য করে। এবার তিনমুখী রুদ্রাক্ষে আবার তিনটে মুখকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এই তিনজনের সঙ্গেও সম্পর্কিত বলে ভাবা হয়, ফলে সব দিক দিয়েই তিনমুখী রুদ্রাক্ষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ রুদ্রাক্ষ। এবার এই তিনমুখী রুদ্রাক্ষকে আমার যদি ধারণ করতে হয়, তাহলে রূপোয় ধারণ করা যে কোনো রুদ্রাক্ষই যেতে পারে। এটা ছাড়াও তিনমুখী রুদ্রাক্ষকে তামা বা সোনায় ধারণ করা যায় এবং তিনমুখী রুদ্রাক্ষকে লাল সুতোতেও ধারণ করা যায়। লাল সুতো দিয়ে অনেকে দেখেছি কালো সুতো ব্যবহার করে। না, সেটা ডিপেন্ড করবে। তিনমুখী রুদ্রাক্ষ কালো সুতোয় ধারণ করা যাবে, মানে লাল মুখ, হ্যাঁ মঙ্গল যেহেতু। এবার এই তিনমুখী রুদ্রাক্ষ যদি শোধন করতে হয়, তাহলে পঞ্চামৃত দ্বারা শোধন হবে, অথবা পঞ্চগব্য দ্বারা শোধন হবে,
অথবা শুদ্ধ গোদুগ্ধ দ্বারা শোধন হবে, তারপরে শুদ্ধ জল অথবা গঙ্গা জলে শোধন হবে। এরমভাবে তিনমুখী রুদ্রাক্ষকে কিন্তু লাল ফুল দিয়ে পুজো করা খুব ভালো। তাকে শোধনের সময় লাল ফুল দিয়ে তাকে পুজো করা, এবং আবার যেহেতু রুদ্রাক্ষ মানে শিবাংশ, সেই জন্যে সাদা ফুল দিয়েও পুজো করা যেতেই পারে। এবার রুদ্রাক্ষ যখন শোধন হচ্ছে, তাহলে তিনমুখী রুদ্রাক্ষ হলেও প্রথমে তার উপরে নমঃ শিবায় এই মন্ত্রেই পূজা করব এবং এই মন্ত্র জপ করব। তারপরে মঙ্গলের জন্য এই রুদ্রাক্ষের উপরে ভৌমায় নমঃ এই মন্ত্রটি জপ করব 28 বার বা 108 বার ভৌমায় নমঃ এই মন্ত্রটি জপ করব, তারপরে একে ধারণ করব। এটা হয়ে গেল তার মানে আমাদের তিনমুখী। এরপর কি চারমুখী আছে। আপনি যে এই যে প্রসেসটা বলছেন, এই প্রসেসের প্রত্যেকটি ধারণের মানে প্রত্যেকটি মুখের তো আলাদা আলাদা কাজ আছে। হ্যাঁ, যদি মঙ্গলের কাজ ত্রিমুখীর ক্ষেত্রে হয়, মঙ্গল যাদের ডাউন বা মঙ্গল সংক্রান্ত যা কিছু, চারমুখীর ক্ষেত্রে কি? চারমুখীর জন্যে দুটি জিনিস, চারমুখী বুধের সঙ্গে কানেক্টেড, আর চারমুখীতে অনেক সময় বলা হয় যে চারমুখী প্রজাপতি ব্রহ্মার প্রতীক, কারণ তিনিও চতুর্মুখ। আচ্ছা, চারটি মাথা। হ্যাঁ, তো সেই জন্য চারমুখী ব্রহ্মারও স্বরূপ এবং চারমুখী বুধেরও একটি স্বরূপ, রত্নর মতোই আর কি। ফলে কারো ন্যাটাল চার্টে যদি বুধ গ্রহ রিলেটেড কোনো প্রবলেম থাকে, তিনি চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কোনো ছোট বাচ্চা পড়াশোনায় কিছুতেই মন বসাচ্ছে না, ফোকাস নেই, তাকে চারমুখী রুদ্রাক্ষ ধারণ করানো যেতে পারে। এই চারমুখী রুদ্রাক্ষ যেটা করে সেটা হচ্ছে ব্রহ্মার স্বরূপ হিসেবে এ জ্ঞানের প্রকাশ করে। আচ্ছা, বুধ হিসেবেও এ বুদ্ধিকে কন্ট্রোল করে। চারমুখী রুদ্রাক্ষ যদি আমি ধারণ করি, তাহলে আমি মনে হয় আমার যে আমি বারবার বলেছি যে রুদ্রাক্ষ তো রূপোয় ধারণ করা যাবেই, চারমুখী রুদ্রাক্ষ সোনায় ধারণ করলে খুব ভালো ফল পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, আর চারমুখী রুদ্রাক্ষকে আপনি হলুদ সুতোয়ও ধারণ করতে পারেন। এবার এই চারমুখী রুদ্রাক্ষ যদি আমি শোধন করি, তাহলেও চারমুখী রুদ্রাক্ষকে পঞ্চামৃত বা পঞ্চগব্যে শোধন করব, অথবা একে শুদ্ধ গোদুগ্ধে শোধন করব, একে শুদ্ধ জল গঙ্গা জলে শোধন করব। এরপরে যা করব, এর উপরে নমঃ শিবায় মন্ত্রে পীত পুষ্প অর্থাৎ হলুদ ফুল দ্বারা পুজো করব এবং শ্বেত পুষ্প দ্বারাও পুজো করতে পারি। এর উপরে যে মন্ত্র জপ করতে হবে এনার্জাইজ করার জন্য, সেটা হচ্ছে অবশ্যই নমঃ শিবায়, ব্রহ্মণে নমঃ এবং বুধায় নমঃ বা সৌম্যায় নমঃ। এই মন্ত্র এর উপরে 28 বার বা সম্ভব হলে 108 বার অন্তত জপ করতে হবে এই রুদ্রাক্ষকে স্পর্শ করে অ্যাক্টিভ করার জন্য। আচ্ছা, আপনি রুদ্রাক্ষের কথা বলছেন, কিন্তু আপনি বলছেন যে শোধন করতে হবে বা যে প্রক্রিয়াটা করতে হবে, সেই সময় রুদ্রাক্ষটাকে কোথায় রাখতে হবে? হাতে? না, রুদ্রাক্ষকে একটি তামার পাত্রে অথবা কাঁসার পাত্রে অথবা পিতলের পাত্রে, ভীষণ ভালো হয় যদি ছোট্ট কোনো একটি রূপোর প্লেট বা কিছুতে রাখতে পারি। এটা হচ্ছে বেস্ট অপশন, রূপোর প্লেটে রাখতে পারলে। যদি না হয় তামা, পিতল, কাঁসা, স্টিল বা লোহার পাত্রে নয়। তার মানে কার্যকরী হবে না? না, এতে কি হয়, কার্যকরী একেবারে হবে না তা না, কিন্তু পার্সেন্টেজ কমে যাবে। লৌহ সেটা পার্সেন্টেজ কমিয়ে দেবে। সেই জন্যে একে এইরকম শুদ্ধ ধাতু, অথবা যদি একান্ত না পাওয়া যায় তাহলে কলা পাতা, আচ্ছা, অশ্বত্থ পাতা, বট পাতা, তার উপরে রাখা যেতে পারে, রেখেও এই কাজটি করা যেতে পারে। স্টিল বা লোহা কোনো মতেই ব্যবহার করা যাবে না। এরপরে আমাদের পাঁচমুখী রুদ্রাক্ষ। পাঁচমুখী রুদ্রাক্ষের প্রথম হচ্ছে, পাঁচমুখী রুদ্রাক্ষ কিন্তু সদাশিবের সাক্ষাৎ প্রতীক। কারণ সদাশিবকেও আমরা পঞ্চবক্ত্র কল্পনা করি, তিনি পঞ্চানন, 5টি মুখ। ফলে পঞ্চমুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ শিবস্বরূপ। এই সঙ্গে
পঞ্চমুখী রুদ্রাক্ষ বৃহস্পতি গ্রহকেও কন্ট্রোল করে। ফলে শুদ্ধ জ্ঞান, তার জন্য পঞ্চমুখী রুদ্রাক্ষ অত্যন্ত ভালো। আচ্ছা, যেহেতু সাক্ষাৎ শিবস্বরূপ, তাহলে এবং জ্ঞানেরও প্রকাশ ঘটায় পঞ্চমুখী রুদ্রাক্ষ, এই জন্যেই আমরা যে জপমালাগুলো ব্যবহার করি, যে জপমালায় জপ করা হয় রুদ্রাক্ষ মালায়, সেই জপমালাগুলো কিন্তু বেশিরভাগই আসলে পাঁচমুখী রুদ্রাক্ষেরই মালা। সবই পাঁচমুখী রুদ্রাক্ষের মালা। মানে ওই মুখগুলো আমরা পাঁচটা দেখবো? মুখ কি, এটা প্রথম প্রশ্ন। সেটা হচ্ছে রুদ্রাক্ষটার যে জায়গাটায় ফুটো করা হয়েছে সেই জায়গাটাকে যদি সোজা আমার চোখের বরাবর ধরি, তাহলে আমি যে দাগগুলো দেখতে পাবো কাটা দাগের মতো, সেগুলোকে মুখ বলা হয়। সেটা একমুখীও হয়, একমুখী হয়, সেখান থেকে 21 মুখীও হয়। আচ্ছা। তো পঞ্চমুখীতে 5টি দাগ খুব স্পষ্ট দেখা যাবে। নিচের দিকের মুখ যেগুলো, সেগুলো বেশি সুস্পষ্ট হয়। ফলে পাঁচমুখীতে এটা খুব পরিষ্কার দেখা যাবে। এবং পাঁচমুখী রুদ্রাক্ষের মালাতেই মানুষ সাধারণভাবে জপ করে, কারণ এটি বৃহস্পতি গ্রহের প্রতীক, এটি মহাদেবের সাক্ষাৎ প্রতীক। এর দ্বারা আমরা কি লাভ করতে পারি? মহাদেবের সাক্ষাৎ প্রতীক হিসেবে এর দ্বারা আধ্যাত্মিক ঊর্জার প্রকাশ, বিকাশ, ফ্লো তা হবে। শুদ্ধ জ্ঞানের বিকাশ হবে, যেহেতু এটি বৃহস্পতির গুরু তত্ত্বের প্রতীক পাঁচমুখী রুদ্রাক্ষ। এই পাঁচমুখী রুদ্রাক্ষ নমঃ শিবায় এই মন্ত্রেই মেনলি শোধন হয়, কারণ শিবস্বরূপ। ফলে এই যে নমঃ শিবায়, এই মন্ত্রটিরও 5টি অক্ষর, নমঃ শিবায়। ফলে পঞ্চমুখী রুদ্রাক্ষের সঙ্গে নমঃ শিবায় মন্ত্র ওতপ্রোতভাবে জড়িত। এবারে বৃহস্পতির ঊর্জা যদি আমি এতে স্থাপন করতে চাই, তাহলে জীবায় নমঃ, গুরবে নমঃ, বৃহস্পতয়ে নমঃ, এই মন্ত্রগুলির যে কোনো একটি মন্ত্র আমি এর উপরে 108 বার জপ করব। এবং বারবার বলছি নমঃ শিবায়, এই পঞ্চাক্ষরী মন্ত্রটি পাঁচমুখী রুদ্রাক্ষের উপরে অবশ্যই জপ করব। এবং একে পীত পুষ্প এবং শ্বেত পুষ্প দ্বারা পূজা করব। পীত পুষ্প মানে হলুদ ফুল। কেন? বৃহস্পতিরও রং হলুদ গ্রহটার। এবং যদি কারো চার্টে বৃহস্পতি রিলেটেড কোনো প্রবলেম থাকে, তিনি একটু বড় দানার পাঁচমুখী রুদ্রাক্ষ, জেনারেলি জপের মালাগুলো তো খুব ছোট হয়, একটু বড় দানার পাঁচমুখী রুদ্রাক্ষ সোনায় বাঁধিয়ে বৃহস্পতির শক্তি তাতে সঞ্চার করে শোধন করে ধারণ করবে, আবশ্যিক কাজ হবে। আর সম্ভব না হলে হলুদ সুতো, অথবা যদি সাদা সুতো হয় তার মধ্যে সামান্য হলুদ লাগিয়ে, যেটাকে বলে না হলদি লাগাকে, এই হলদি লাগাকে ওটা। আর হলুদ তো আমাদের ধর্মে শুভই, ভীষণ শুভ। তাহলে এটা হলো পাঁচমুখী গেল। এরপরে আমাদের ছমুখী রুদ্রাক্ষ। ছমুখী রুদ্রাক্ষ একদম শুক্রের রত্ন, ছমুখী রুদ্রাক্ষ। এবং ছমুখী রুদ্রাক্ষ ষড়রিপুকে কন্ট্রোল করে। 6টি মুখ থেকে আমরা ষড়রিপু, এই রিপুগুলোকে বিনাশ করে ছমুখী রুদ্রাক্ষ। শুক্রের রত্ন হিসেবে ছমুখী রুদ্রাক্ষ মানুষের মনে সৌন্দর্য বোধ এবং সুন্দর মানসিকতার বিকাশ করে। এবং ছমুখী রুদ্রাক্ষ জ্ঞানের প্রতীক, কারণ শুক্র কিন্তু একজন জ্ঞানী শ্রেষ্ঠ। শুক্রর প্রণাম মন্ত্রেও তাকে সর্বশাস্ত্রবেত্তা বলা হয়েছে। তার মানে আমার জ্ঞান অর্জনের জন্য, অবশ্যই কেরিয়ারের জন্য, পড়াশোনার জন্য আমি ভীষণভাবে বলি, এটা অনেককেই বলি, অনেক বাচ্চাকেও আমি এটা বলি যে পড়াশোনার জন্য 4মুখী এবং 6মুখী রুদ্রাক্ষ একসঙ্গে ধারণ করা গলায়, হ্যাঁ, এতে কিন্তু খুব ভালো কাজ হয়। 6মুখী এবং 4মুখী রুদ্রাক্ষ একসঙ্গে ধারণ করা, এতে কিন্তু প্রাইমারি এডুকেশন এই লেভেলে খুব ভালো কাজ হয়। 6মুখী রুদ্রাক্ষ শোধন করতে গেলে নমঃ শিবায় তো হবেই, তার সঙ্গে শুক্রায় নমঃ অথবা ভার্গবায় নমঃ, এই মন্ত্রটি এটির ওপরে 108 বার জপ হবে। তবে এই রুদ্রাক্ষটার মধ্যে শুক্রের যে এনার্জি, সেই এনার্জি
মানে সঞ্চার হবে। আচ্ছা। এবং ন্যাটাল চার্টে শুক্র রিলেটেড প্রবলেম থাকলে এটি ধারণ করা যাবে। কি কি রোগের জন্য ধারণ করা যেতে পারে খুব ইম্পর্টেন্ট বলি। কোনো রকম এন্ডোক্রিনাল গ্ল্যান্ড তার কোনো অসুবিধা থাকলে ছমুখী রুদ্রাক্ষ কাজ করবে। হরমোনাল ইমব্যালেন্স, তাতে ছমুখী রুদ্রাক্ষ কাজ করবে। এর সঙ্গে কেউ গান শিখছেন, কেউ ছবি আঁকা শিখছেন, কেউ বাজনা শিখছেন, কেউ নাচ শিখছেন, এই বিষয়গুলির মধ্যে যদি আরো আমি তীব্রতা আনতে চাই তাহলেও ছমুখী রুদ্রাক্ষ কাজ করবে। এবারে আমরা সাতমুখী রুদ্রাক্ষের কথা বলবো। সাতমুখী রুদ্রাক্ষ একই রকম, ওইরকম ধরলে সাতখানা লাইন একদম ক্লিয়ারলি দেখা যায়। ওই যে বললাম না, লোয়ার মুখী রুদ্রাক্ষগুলোর দাগগুলো পরিষ্কার বোঝা যায়। ওপরের দিকে 14মুখী 20মুখী এইগুলোতে না গুনতে অসুবিধা হয়, কিন্তু নিচের দিকে সেটা হয় না। এবার সাতমুখী রুদ্রাক্ষটা শনির সঙ্গে কানেক্টেড বলা হচ্ছে। তো শনির সঙ্গে কানেক্টেড যদি হয় তাহলে শনি গ্রহ, কারণ ন্যাটাল চার্টে যদি শনি গ্রহ রিলেটেড কোনো প্রবলেম থাকে, সেটা নানা রকম হতে পারে। বোন রিলেটেড প্রবলেম হতে পারে। শনি গ্রহের একটা এফেক্ট আমরা দেখে অভ্যস্ত আমি, সেটা হচ্ছে যে জীবনে যে কোনো কাজকর্ম যদি শনি কোনোভাবে লগ্নে বা দশমে এরম জায়গায় শনির অ্যাফ্লিকশন থাকে, তাহলে ব্যাড অ্যাফ্লিকশন যদি থাকে, গুড অ্যাফ্লিকশন থাকলে অন্য কথা, ব্যাড অ্যাফ্লিকশন যদি থাকে তাহলে শনি সেই জায়গার ফলটাকে স্লো করেন। কারণ শনি মন্দগতি, ধীরে ধীরে চলেন, সূর্যের চারদিকে 30 বছরে চক্কর খাচ্ছেন, সেখান থেকেই মন্দগতি বলা হচ্ছে। তো এবার এই যে শনি গ্রহের এই প্রবলেমগুলো, এর সলিউশন হিসেবে, একটা সলিউশন হিসেবে আমি সাতমুখী রুদ্রাক্ষের কথা ভাবতে পারি, ধারণ করার কথা। এছাড়া সাতমুখী রুদ্রাক্ষ কিন্তু কার্মিক ব্যালেন্স খুব ভালোভাবে করে, এর আমার একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ এখন যেটা বেশিরভাগ পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু জাভা এবং ইন্দোনেশিয়া, এখানকার না, বেশিরভাগ জাভা এবং ইন্দোনেশিয়া। সাপ্লায়ারদের সঙ্গে তো কথা হয়, জাভা এবং ইন্দোনেশিয়ার জিনিস বেশি আসছে। তো আমাদের হিসেব মতো তো তাহলে জাভা এবং ইন্দোনেশিয়া রুদ্রাক্ষগুলোকে রুদ্রাক্ষ বলতে পারবো না, হিমালয় জাত নয় যেহেতু। কিন্তু যাই হোক, তো সাতমুখী যদি আমি শোধন করতে হয় তাহলেও কিন্তু তাকে ওই পঞ্চগব্য, পঞ্চামৃত বা শুদ্ধোদক, গোদুগ্ধ ইত্যাদি যেমন করলেন, করে সাতমুখীর উপরে অগুরুর ব্যবহার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অগুরুর দ্বারা তাকে সুগন্ধিত করা, কিন্তু এখানে মনে রাখতে হবে ওই এরম অগুরু নয়, মানে স্পিরিটেড অগুরু নয়। অগুরু কিন্তু একটি গাছ, সেখান থেকে হওয়ার কথা, কিন্তু যেটা এখন অগুরু বলে ব্যবহার হয় তার বেসটা কিন্তু স্পিরিট। আমি বারবার বলছি, যে গন্ধ হাতে নিলে বা গায়ে লাগালে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয়, সেটা কিন্তু ধর্মীয়ভাবে ব্যবহার করা যায় না, কারণ ওটা অ্যালকোহল বেসড। অ্যালকোহল বেসড যে জিনিসগুলো, সেই অ্যালকোহল বেসড জিনিসগুলো ধর্মীয় কারণে ব্যবহার করা যায় না। তার থেকে আতর ভালো, তার থেকে আরো ভালো হচ্ছে চন্দন, ঘষা চন্দন, ওই কেনা কৌটোর চন্দন না, ঘষা চন্দন। হ্যাঁ, তো চন্দনের নিজেরও তো মেডিসিনাল প্রপার্টি আছে না, ফলে চন্দন সব দিক দিয়েই ভালো। তো সেইটা ব্যবহার করা, তার দ্বারা পুজো করা, এবং বারবার বলেছি রুদ্রাক্ষ মানে নমঃ শিবায়, তার উপরে অবশ্যই জপ হবে। এর সঙ্গে যদি কেউ এই গ্রহের পাওয়ার এতে পুট করতে চান, তাহলে শনৈশ্চরায় নমঃ এই মন্ত্রটি তিনি এর উপরে জপ করবেন। মন্দায়ে নমঃ, শনৈশ্চরায় নমঃ ইত্যাদি মন্ত্রগুলি 28 বার বা 108 বার এর উপরে জপ করবেন, করে সেই রুদ্রাক্ষকে তিনি ধারণ করতে পারেন, রূপোয় বাঁধিয়ে নিতে পারেন। এইখানে বলি, অনেক সময় গ্রহের কানেকশানে এই রুদ্রাক্ষের ক্ষেত্রে, সাতমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে কিন্তু নীল সুতো সেটা ব্যবহার করা যেতে পারে, কারণ শনির কালার হিসেবে ব্লু কালারকে ভাবা হচ্ছে। এরপরে চলে আসি আটমুখী রুদ্রাক্ষ। আটমুখী রুদ্রাক্ষের সঙ্গে রাহুর কানেকশন বলছে।
রাহু গ্রহের একটা প্রতিনিধি স্বরূপ বলা হচ্ছে। তো সেক্ষেত্রে রাহুর যদি কোনো ব্যাড অ্যাফ্লিকশন কোনো চার্টে থাকে, ধরুন লগ্নে বা সপ্তমে রাহু, তার এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যারিড লাইফে খুব প্রবলেম করে। এটা আমার নিজের অভিজ্ঞতা, অসংখ্য দেখেছি। আচ্ছা, 5th হাউসে রাহু অসুবিধা করে, বরং রাহু ষষ্ঠে দ্বাদশে ভালো ফল দেয়, একাদশে রাহু ভালো ফল দেয়। তো যেখানে যাকে এটা আলাদা আলোচনা, কিন্তু যদি কাউকে তার জ্যোতিষী বলেন যে তার রাহুর প্রতিকার প্রয়োজন, তাহলে তিনি রাহুর উপাদান হিসেবে আটমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। 8 না 7? 8 8মুখী। হ্যাঁ, 7 হবে শনির জন্য, 8মুখী রুদ্রাক্ষ। 8মুখী রুদ্রাক্ষ রূপোয় বাঁধিয়ে ধারণ করা যেতে পারে। 8মুখী রুদ্রাক্ষ কালো সুতোতেও ধারণ করা যেতে পারে, সাদা সুতোতেও ধারণ করা যেতে পারে। একটা কথা আমি বলবো যে যদি কেউ গ্রহের জন্য 8মুখী রুদ্রাক্ষ ধারণ করেন, তাহলে লাল সুতোয় ধারণ করবেন না। হ্যাঁ, মঙ্গলের সঙ্গে, মঙ্গলের বা রবির কালারের সঙ্গে রাহুর কালারের একটা প্রবলেম হয়। আচ্ছা, এমনিতেও আপনি দেখবেন যে আমরা যে ওই ভিভজিয়ার বেনিয়া সহ কলা, তো তার ওই ব্লু শেড যেদিকে, রেড শেডটা কিন্তু তার একদম উল্টো দিকে। এখান থেকেই আমাদের ওই যে রবির সঙ্গে শনির বনে না, রাহুর বনে না, এইগুলো না অনেক কিছু এর রূপক। মানে ভীষণভাবে, আমি বারবার বলি না যে পুরাণগুলো ভীষণভাবে অনেক সত্যকে অদ্ভুত চরিত্রারোপণ করে, চরিত্র তৈরি করে একটা সুন্দর কাহিনী বলেছে, যে কাহিনীটা যদি আমি গল্পের মতো করেও মনে রাখি, আমার কাছে অনেক থিওরি ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা অদ্ভুত মজা আমাদের শাস্ত্রকারদের। তো যাই হোক, এবার যদি 8মুখী রুদ্রাক্ষ তিনি শোধন করতে চান, তাহলেও তিনি নর্মাল বিধিমতো পঞ্চগব্য, পঞ্চামৃত, গোদুগ্ধ, গঙ্গাজল বা শুদ্ধ জল ইত্যাদি দ্বারা শোধন করে, এর উপরে 8মুখী রুদ্রাক্ষের উপরে কিন্তু শ্বেত চন্দনই ব্যবহার করতে হবে, সাদা ঘষা চন্দন। রাহুর দানেও চন্দন ইম্পর্টেন্ট, ফলে রাহুর সঙ্গে চন্দনটা খুব কানেক্টেড। এর সঙ্গে নমঃ শিবায় মন্ত্রের জপ হবে। এর গ্রহের এনার্জির জন্যে রাহাবে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। রাহাবে নমঃ, ওই বিভক্তি যোগ করলে তো রাহু শব্দটা পরিবর্তন হয়ে যাবে, রাহাবে নমঃ এই মন্ত্রটি জপ হবে। এইভাবে আমি 8মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারি। এরপরে চলে আসি, আরেকটি থাকে 9মুখী রুদ্রাক্ষ। এই 9মুখী রুদ্রাক্ষকে কেতুর সঙ্গে কানেক্ট করা হয়েছে, কেতু গ্রহের সঙ্গে। ফলে কেতু রিলেটেড কোনো প্রবলেম যদি হয়, তাহলে তিনি 9মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আচ্ছা, কেতুকে জ্যোতিষশাস্ত্রে মোক্ষকারক গ্রহ বলে। কেতুর কিছু পার্টিকুলার পজিশন আছে, যে পজিশনগুলোতে কেতু যদি অবস্থান করে, তাহলে সেই মানুষটির মধ্যে একটা বৈরাগ্য স্বাভাবিকভাবে দেখতে পাওয়া যায়। এটা হবে, এটা হতে বাধ্য। এবার এই সমস্ত জিনিসগুলোর বৃদ্ধি করার জন্যও 9মুখী রুদ্রাক্ষ কাজ করে। কেউ যদি মনে করেন যে আমি ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য তার বৃদ্ধি চাই, সাধক মনোভাবাপন্ন ব্যক্তি, আধ্যাত্মিক ব্যক্তি, তিনি 9মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কেতুর কোনো প্রবলেম থাকলে তার রেমেডি হিসেবেও 9মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কোনো শক্তি উপাসকও 9মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, বিশেষভাবে পারেন। তার কারণ 9মুখী রুদ্রাক্ষকে নবদুর্গার সঙ্গেও কানেক্ট করা হয়। ফলে দুর্গা একজন মূল প্রকৃতি, তো সেই জন্যে 9মুখী রুদ্রাক্ষ শাক্তদের জন্যও অত্যন্ত শুভ। এবার এই 9মুখী রুদ্রাক্ষ শোধনের ক্ষেত্রে যেমন আমি নমঃ শিবায় জপ করব, 9মুখী রুদ্রাক্ষের উপরে দুর্গা নাম অথবা দুর্গাই নমঃ, অথবা যদি কোনো দীক্ষিত ব্যক্তি হন দুর্গা মন্ত্র, সেটা আমি মুখে বলছি না, দুর্গা মন্ত্র জপ করবেন। এর সঙ্গে কেতবে নমঃ, কেতবে নমঃ এই মন্ত্রটি তার উপরে 108 বার জপ করবেন, যদি তিনি গ্রহের জন্য চান। আর যদি আধ্যাত্মিক কারণে করেন, তাহলে শিব মন্ত্র এবং দুর্গা মন্ত্র এনাফ।
হ্যাঁ, দুর্গার নাম জপও এনাফ। দুর্গা নাম মহামন্ত্র, নবলক্ষ দুর্গা নাম জপে নবগ্রহের সমস্ত দোষ শান্ত হয়, তো সেটাও এনাফ। তার মানে নমুখী রুদ্রাক্ষের এইটাই হচ্ছে একটা মানে কিভাবে ব্যবহার করব বা কি পদ্ধতি। এবার কতগুলো প্রশ্ন আমি আপনাকে করি যেগুলো লিখে রেখেছি, আমার মনে হয় এগুলো দর্শকরাও জানতে চাইবেন। খুব কমন কোয়েশ্চেন, কিন্তু আপনি যদি এক কথায় বা দু কথায় উত্তর দিতে পারেন। প্রথম আমার প্রশ্ন, নারী এবং পুরুষের ক্ষেত্রে রুদ্রাক্ষ কি এক নাকি এটা আলাদা হয়? না, এরম কোনো বিষয় নেই। তার ন্যাটাল চার্ট বা তার প্রয়োজনীয়তা নির্ধারণ করবে তিনি কোন রুদ্রাক্ষ পরবেন। এবার একটি একমুখী রুদ্রাক্ষ প্রয়োজনে একজন নারীও ধারণ করতে পারেন, একজন পুরুষও ধারণ করতে পারেন। এটি পাঁচমুখী রুদ্রাক্ষ একজন নারীও ধারণ করতে পারেন, একজন পুরুষও ধারণ করতে পারেন, যদি তার প্রয়োজনীয়তা থাকে। রুদ্রাক্ষ কি সবাই পড়তে পারে নাকি এর মধ্যে কিছু নিষেধ থাকে? দেখুন, ধারণের ক্ষেত্রে রুদ্রাক্ষ এবং তুলসী এই দুটির ধারণের ক্ষেত্রেই বলা হয়েছে ধারণকারী ব্যক্তি যদি শুদ্ধতা বজায় রাখেন সেটাই বেস্ট অপশন। জীবনযাত্রার শুদ্ধতা, খাদ্যাখাদ্য বিচার এবং মানে নিরামিষ বলে না, দেখুন হিন্দু ধর্মে না নিরামিষ খাওয়ার বাধ্যবাধকতা নেই, কিন্তু আমিষটা কেমন খাবো তার বাধ্যবাধকতা আছে। এখানে এরম স্মৃতিও অ্যাভেলেবেল, পঞ্চ মৎস্য নিরামিষা, এই নিয়ে এখন আলোচনা করবো না, এটা একটা বিশাল আলোচনা, কিন্তু পঞ্চমৎস্য নিরামিষা এমন স্মৃতিও আছে। আবার বলিদানের মাংস, যজ্ঞীয় পশুবধ, যজ্ঞার্থে পশবশ্রেষ্ঠা যজ্ঞার্থে পশুঘাতনম, তবেই পশুঘাত বৈধ, না হলে প্রাণহরণ। প্রাণহরণের কোনো অধিকার আমার নেই। তো এবার এই ক্ষেত্রে আমি যদি সেই মাংস কেউ গ্রহণ করছেন, তাহলে সেখানে আমিষ নিরামিষ বিচার করবই না। ফলে আহার শুদ্ধি প্রয়োজন। আমি নিরামিষ খাই, কিন্তু আমার মানে সেই নিরামিষ খাবারের ওপরে আমার প্রচন্ড লোভ, নানা রকম জিনিস, মানে আমিষ খাবারের উপর না, নিরামিষ খাবারের একদম। নিরামিষ খাবারের 10 রকম পদ ছাড়া আমার খাওয়া হয় না। আমার নানা রকম, মানে আমার টেস্ট বার্ড গুলোকে আমি কন্টিনিউয়াস নারিশ করতে চাই। নিরামিষ খেলেই ত্যাগী হয় না, কে বলেছে নিরামিষ খেলেই ত্যাগী? এটা একদম বাজে ধারণা। আজকে যার জন্মদিন, মানে যে এই যে আমাদের ঠাকুর মা, স্বামীজি, বামদেব বা ইনারা, এই যে সাধকেরা, তারা তো আমিষ ভক্ষণ করতেন, তাতে কি আমরা তাদেরকে আধ্যাত্মিকভাবে ডাউন এরকম বলি নাকি? এটা কোনো কারণই না। তারা তো বলেই গেছেন পেটে খিদে নিয়ে ধর্ম। হ্যাঁ, এটা তো খুব সত্যি কথা যে উপবাস মানে, আমি আগেও বলেছি বোধহয়, যে উপবাস মানে খালি না খেয়ে থাকা নয়। উপবাস মানে যিনি আমার ইষ্ট তার নিকটে বসবাস করা। এটা বসবাস মানেও ফিজিক্যালি না, মানে মেন্টালি অ্যাটাচড হওয়া, এটা বেশি জরুরি। রুদ্রাক্ষ কি মেডিটেশন ছাড়াও কাজ করে? হ্যাঁ, রুদ্রাক্ষ মেডিটেশন করতেও কাজ করে, রুদ্রাক্ষ জপ করতেও কাজ করে, আবার এর নিজস্ব প্রপার্টি আছে। ফলে আমি যদি কিছু নাও করি, তাও রুদ্রাক্ষ ধারণ করে থাকলে তা কিছুটা কাজ করে। রুদ্রাক্ষকে যদি ধারণ না করে বাড়িতে রেখে দেওয়া, এটা কি শুভ? দেখুন, বাড়িতে রেখে দেওয়া, শুধু শুধু আলমারিতে ভরে রেখে দেওয়াটা কোনো শুভ বলে কিছু মনে করা যাবে না। কিন্তু একটা জিনিস বলি এক্ষেত্রে, আমি এই জিনিস আমি দেখেছি নিজের চোখে, যে কোনো রুদ্রাক্ষ, ধরুন রুদ্রাক্ষটাকে রুদ্রাক্ষ তো ফলের বীজ, ফল থেকে বীজটাকে পরিষ্কার করে বার করে আনা হয়েছে, ফুটো করা হয়নি। মাঝখান দিয়ে তো আমরা ফুটো করি, ফুটোটা করা হয়নি। এই রুদ্রাক্ষ, এই অবস্থায় রুদ্রাক্ষ শিবলিঙ্গের মতো পূজনীয়। এই রুদ্রাক্ষের দানাটির উপরে শিবের পূজা হতে পারে, মানে শিবলিঙ্গ সমান একদম। আমি এরকম উপাসক দেখেছি যারা গৌরীপট্টের উপরে বড় দানার ভালো রুদ্রাক্ষ স্থাপন করে নিত্য তার অভিষেক করেন, কিন্তু এই ফুটো করে দিলে হবে না। এটা কি মানে সত্যি ভালো? মানে খুবই অবশ্যই, এটা অত্যন্ত পজিটিভ এনার্জি রেডিয়েট করে। ওই রুদ্রাক্ষ, এই যে বলছি আমি না, এনার্জাইজ করার জন্য অমুক মন্ত্র জপ করতে হবে, একটা রুদ্রাক্ষ নিয়মিত পুজো হচ্ছে, সেটা অটোমেটিক একটা দিব্য বস্তু, তার উপরে তাতে নিয়মিত পূজা হচ্ছে, তার এনার্জি লেভেল বাড়বে। তো রুদ্রাক্ষ ধারণ করলে দুঃস্বপ্ন কমে, এটা সত্যি। দেখুন, পজিটিভ এনার্জি যদি কোনোভাবে আমার সঙ্গে থাকে,
তাহলে তো দুঃস্বপ্ন দূরীভূত হবেই, সেটা রুদ্রাক্ষই হোক, সেটা কোনো কবচই হোক বা কিছু, মানে পজিটিভ এনার্জি আমার দুঃস্বপ্নকে সুখ স্বপ্নে পরিণত করবে। রুদ্রাক্ষ আজকের যুগে, কলিযুগে ধারণ করা কি খুবই উপযোগী? এই যে কলুষ দূর করে, সর্বযুগেই উপযোগী। এবার কলিযুগে আমরা তো বলি যে কলির জীব পাপ বেশি করে, অন্য যুগে পাপ ছিল না এমন কথা নয়, কিন্তু কলির জীব পাপ বেশি করে আমরা বলি। তো কলমশ হরণকারী কোনো জিনিস যদি আমার সঙ্গে থাকে তাহলে তা পাপ হরণ করে। সবচেয়ে বড় কথা, যদি পজিটিভ এনার্জি জেনারেট করে কোনো জিনিস, তাহলে তা আমায় পাপ করাতে বাধা দেবে। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। রুদ্রাক্ষের মালা চান্টিং করে অনেকে, আমি দেখেছি। জপ করা হয়, জপ করা। রুদ্রাক্ষের মালায় বিভিন্ন মন্ত্র, রুদ্রাক্ষের মালায় সর্বমন্ত্র জপ করা যায়। এই বিষয়ে আরেকটা জিনিস বলি, সব মন্ত্র, রুদ্রাক্ষের মালায় কিন্তু বিষ্ণু মন্ত্রও জপ করা যায়। অনেকের এমন ধারণা আছে যে বোধহয় বিষ্ণু মন্ত্র জপ করার ক্ষেত্রে শুধু তুলসী মালাই ব্যবহার্য। এটি ঠিক কথা নয়। রুদ্রাক্ষ মালায় সর্বমন্ত্র জপ করা যায়, কিন্তু মালা, জপের মালা আর ধারণের মালার কিছু তফাৎ আছে, এটা বুঝতে হবে, সেইভাবে মালা প্রস্তুত করতে হবে। তার মানে রুদ্রাক্ষের যে মালায় আমরা জপ করছি তারও কি শুদ্ধিকরণ করতে হয়? অবশ্যই। যে মালায় আমি জপ করব সেই মালায় গ্রন্থি থাকতে হবে, মালায় মেরু থাকতে হবে, মালা শোধিত হতে হবে এবং প্রতিষ্ঠিত হতে হবে। অপ্রতিষ্ঠিত মালায় জপ করা যায় না, গ্রন্থিযুক্ত মালায় জপ করলে কোনো ফল হয় না, মেরুহীন মালায় জপ করলে মন্ত্রশক্তি প্রবাহিত হয়ে যায়। আমার শেষ প্রশ্ন, রুদ্রাক্ষ যে নকল, এটাও কিন্তু আজকাল দেখা যাচ্ছে। আমরা হাতের কাছেই রুদ্রাক্ষ চাইলে এক্ষুনি আমি অনলাইনে অর্ডার করতে পারবো, কিন্তু রুদ্রাক্ষ আসল আর নকল এটা চিনবো কি করে? আমি বলবো ল্যাব টেস্টিং করতে। আমি না ওই কয়েনের ওপর রেখে ঘোরান এই সমস্ত বলি না। আমি বিজ্ঞানে বেশি বিশ্বাস করি। আমি পরিষ্কার কথা বলি যে ল্যাব টেস্টিং করুন। সেটা কি করে? রিলায়েবল ল্যাবে দিতে হবে যে এটা রুদ্রাক্ষ তো একটি গাছের বীজ, তাহলে ওর বটানিক্যাল নেচার আছে, তার নমেনক্লেচার আছে, তার বাইনোমিয়াল এবং ট্রাইনোমিয়াল নমেনক্লেচার আছে। এটা যারা বটানি বোঝেন তারা বুঝবেন, সেগুলো সব আছে। তো সেই অনুযায়ী ওকে মিলিয়ে নেওয়া সম্ভব। এবং যে কোনো বটানিক্যাল গার্ডেনে যেখানে হার্বেরিয়াম প্রিজার্ভেশন হয়, সেখানেও এর স্যাম্পল থাকতেই হবে। অনেকে ওই পাহাড় পর্বতে ঘুরতে যায় হিমালয় এবং কুড়িয়ে নিয়ে এলো, তারপর কুড়িয়ে যদি কোনো গাছের তলায় কুড়িয়ে পিয়ে থাকে তাহলে তো বলবো ওটা আসল। গাছের তলায় তো আর কেউ নকল বিছিয়ে রেখে যায় না, কিন্তু কিনে আনতে গেলে নকলের সম্ভাবনা সব জায়গায় আছে। প্লাস্টিক রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে, প্লাস্টিক আছে নানা রকম। তারপরে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওই যে বলছিলাম না, যে কম দানার মানে কম মুখী রুদ্রাক্ষগুলোর দাগগুলো ক্লিয়ার হয়, বেশি মুখী রুদ্রাক্ষগুলোর দাগগুলো একটু অসুবিধে হয়। এবার ধরুন একটি নমুখী রুদ্রাক্ষ, তাকে মেশিন দিয়ে তার মুখের সংখ্যা 3-4টে বাড়িয়ে দেওয়া হয়, বাড়িয়ে দিয়ে তার এবং মোটামুটি 5 মুখীর পর থেকে রুদ্রাক্ষের দাম কিন্তু হু করে বাড়ে। মানে একটা 14মুখী রুদ্রাক্ষ, একটা 19মুখী রুদ্রাক্ষ, একটা 20মুখী রুদ্রাক্ষ, তার কিন্তু প্রচুর দাম। ত্রিজুতি, তারপরে এই যে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ, একটা খুব ইম্পর্টেন্ট রুদ্রাক্ষের কথা আমরা বললাম না, গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। গৌরী শঙ্কর রুদ্রাক্ষ হচ্ছে আসলে ফিউজড দানা। আমরা জোড়া কলা দেখেছি, ন্যাচারালি ফিউজড, তাই জিনিসটা হচ্ছে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। এবার এই যে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ, এটা কিন্তু ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর জন্য অত্যন্ত কার্যকরী, বৈবাহিক সম্পর্কের জন্য ভীষণ কার্যকরী। কে ধারণ করবে, স্ত্রী না দুজনেই ধারণ করবে? আমি কোনোভাবেই না এক পক্ষের ডেডিকেশনে বিশ্বাস করি না। তো দুজনেই ধারণ করবে এবং ওর উপরে গৌরী শঙ্কর অথবা অর্ধনারীশ্বরের জপ হবে, করে তা ধারণ করবে, তাহলে অবশ্যই তার ফল আছে। গণেশ রুদ্রাক্ষ হয়, একটি রুদ্রাক্ষের দানার থেকে একটা এক্সটেন্ডেড পোর্শন দেখা যায়, ওটাকে সুর কল্পনা করা হয়, করে গণেশ রুদ্রাক্ষ বলা হয়। এই গণেশ রুদ্রাক্ষ ব্যবসা বা ইত্যাদির উন্নতির ক্ষেত্রে ভীষণ কার্যকর। তার উপরে গণপতির মন্ত্র জপ হবে, তার বিধিবৎ পূজা হবে, করে সেটা ধারণ করে।
ফলে এগুলো একদম ইফেক্টিভ, প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা দিব্য বস্তু আছে, তার প্রপার ব্যবহারটা করতে হবে, জানতে হবে। আমার মনে হয় আজকের এপিসোডটা থেকে আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। এবং এই যে বললেন না ব্রহ্মানন্দজি দিব্য বস্তু, সুতরাং রুদ্রাক্ষ যে একটা দিব্য বস্তু এবং তাকে আরো পূজার্চনা করে তার অ্যাক্টিভনেসটাকে আরো বাড়িয়ে নেওয়ার যে টেকনিক, সেটা আজকের এপিসোড থেকে আপনাদের জানানো হলো। কারণ টেকনিক না জেনে তারপর এটা কাজ করছে না আমরা অনেকেই বলি, তারপর কোনটা আসল কোনটা নকল আমরা চিনতে পারি না, অনেক মানুষের কথায় আমরা বয়ে যাই, তারপর কিনে ফেলি রুদ্রাক্ষ, তারপর বলি যে কাজ হচ্ছে না। সুতরাং রুদ্রাক্ষ নিয়ে একটা এপিসোডের দাবি অনেকেই আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা এবং অনেক মানুষজন তারা জানিয়েছিলেন, তাদের জন্য আজকের এই এপিসোডটা আমি নিয়ে এলাম। এবং আমার মনে হয় এতে আপনারা খুবই উপকৃত হবেন। কিন্তু যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই শিবের মাসে আপনারা জানাবেন, আমরা নিশ্চয়ই পরবর্তীকালে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, কারণ সেরকমই একটা ব্যবস্থা করা হচ্ছে যেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া যায়। যাই হোক, আজকের কন্টেন্টটা দিকে দিকে ছড়িয়ে দিন, শেয়ার করুন, লাইক করুন। আর একটা কথা বলি যে আপনারা যদি এই যে প্রশ্নগুলোর উত্তর পেতে চান, আপনারা যদি আরো ভালোভাবে নিজেদের সমস্যাগুলো সবার জন্যে মানে যদি আপনারা উত্তর পেতে চান বা এই ধরনের কোনো এপিসোড স্পেশালি যেটা আপনাদের ইচ্ছে সেগুলো পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু একটা নতুন বিষয় অ্যাড হচ্ছে মাইথোলজি বাই রেনেসায়, সেটা আপনাদের নিতে হবে। এবং সেটা নিলে সেই সাবস্ক্রিপশনটা যদি আপনারা করেন তাহলে আপনাদের যে 1-to-1 কোয়েশ্চেন সেগুলোর উত্তর দেওয়ারও আমরা চেষ্টা করব, বা এর জন্য একটা আলাদা এপিসোডও করার চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের এপিসোডটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। আর অবশ্যই লিখবেন শিবের মাস, কমেন্টে হর হর মহাদেব। শেষ করছি আজকের এপিসোডটা। সবাই সাবস্ক্রাইব যারা করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা। নমস্কার।